আমাদের যে বিষয়টা ছিল গণতন্ত্রের অভিযাত্রা, তো তখন আমার মনে হয় কি আমাদের না আসলে ডিসাইড করতে হবে কোন গণতন্ত্র। আমার কাছে, আমি খুব বড় পণ্ডিত না, আমার কাছে মনে হয় গণতন্ত্র মোটামুটি আমরা দুই রকম বলতে পারি। একটা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র। ন্যূনতম গণতন্ত্রের শর্ত হচ্ছে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ক্ষমতার সুষ্ঠু মানে স্মুথ ট্রানজিশন অফ পাওয়ার, সুষ্ঠু হাত বদল। এই অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আমরা দেশে 3-4টা দেখেছিলাম। আমরা এত খারাপ ছিলাম না ফ্যাসিস্ট শাসন আমলে যেরকম ছিলাম। এটা হচ্ছে ন্যূনতম চাওয়া, যেটা আমরা 1991 তারপরে 2টা নির্বাচনের সময় দেখেছিলাম। আপনাদেরকে অনেকে বলার চেষ্টা করবে 2008-এর নির্বাচনেও দেখেছিলাম। 2008-এর নির্বাচন ছিল অত্যন্ত পরিকল্পিত একটা কারচুপির নির্বাচন। আমার সবাই এগুলি বলার সময় আসছে, আরো বলবো। এবং এটা কিভাবে করা হয়েছে, আচ্ছা যাক ওই প্রসঙ্গে পরে যাচ্ছি। আমার কথা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র একটা, আচ্ছা একটা কথা শুধু বলি, আপনারা কিছু মনে রাখবেন, একবার বিএনপির বিরুদ্ধে 3টা জোট মিলে আন্দোলন করেছিল, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, 1996। তখন আমি বিদেশে ছিলাম, পত্রপত্রিকা দেখে মনে হতো বিএনপি বোধহয় 2টা আসন পাবে, এত খারাপ অবস্থা। বাংলাদেশের পত্রপত্রিকার ট্র্যাডিশনাল হচ্ছে প্রচন্ড অ্যান্টি বিএনপি, মানে প্রচন্ড প্রো আওয়ামী লীগ। কেন জানি, কোথায় জানি, ওইখানেও একটা ডিএনএ কিছু প্রবলেম আছে। এই যে সাইদ আব্দুল্লাহ বললো না যে আচ্ছা খুনি হাসিনা না বলেন, হাসিনা পলায়ন করেছেন তো বলতে পারেন, পতন হয়েছে তো বলা যায়। আমি সবসময়, আপনারা মনে করে দেখেন, 15টা বছর সবসময় বলতাম যে জাফরুল্লাহ যদি বিএনপি পন্থী বুদ্ধিজীবী হয় তাহলে আনিসুজ্জামান আওয়ামী লীগ পন্থী বুদ্ধিজীবী না কেন? অনেক তথ্যতে বলেছি, কোন পত্রিকা লিখতো না এটা। জাফরুল্লাহ চৌধুরীর বর্ণনা কি? বিএনপি পন্থী বুদ্ধিজীবী জাফরুল্লাহ চৌধুরী বলেন। আর আনিসুজ্জামান তার পায়ের কাছে করে থাকতো নাকি শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগ পন্থী না। আমি বিএনপি পন্থী, কিন্তু জাফর ইকবাল আওয়ামী লীগ পন্থী না। কোন বর্ণনা দেখেন? যাই হোক, এখন কি বলছিলাম? আচ্ছা, ওই 96 ইলেকশন, সরি 2007-2008 ইলেকশন। তো 96 যখন এত বড় আন্দোলন হয়েছে, এত বড় আন্দোলনের পর আপনাদের কি মনে আছে বিএনপি কয়টা আসন পেয়েছে? 3টা জোট মিলে আন্দোলন করেছে, 116টা আসন পেয়েছে। আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যারা তরুণ প্রজন্মের গবেষকরা আছে, আপনারা 2008 সনের ইলেকশন ইনভেস্টিগেট করে দেখবেন। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার যে ভুয়া নির্বাচন, প্রথম ভুয়া নির্বাচন যেটা 2014 সনে, 2018 সনে, 2018 সনে ভুয়া নির্বাচনে বিরোধী দল যতগুলো আসন পেয়েছিল, প্রকৃত বিরোধী দল, মোটামুটি বিএনপি সেরকম আসনে পেয়েছিল 34 না 35টা আসন। এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব ব্যাপার। 2008 নির্বাচনে এটা কোনোভাবেই সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার। আপনারা ইনভেস্টিগেট করে দেখেন তখন 111 আমলে কি হয়েছে। আমি এখানে ডিটেইল বলতে পারবো না, বাট একটা জিনিস শুধু বলি, 111 গভর্নমেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট ছিল, তখন এই ভয় দেখানো হয়েছিল যদি আবার বিএনপি কোনোভাবে ক্ষমতায় আসে তাহলে আর্মি, তারপরে প্রশাসন সহ অনেকে একদম সাইজ করে ফেলবে। এই ভয় দেখিয়ে অনেক কিছু করা হয়েছিল। পরে একটা সময় আসলে এটা নিয়ে লেখালেখি করবো। আচ্ছা, আমি ওই প্রসঙ্গে ফিরে যাই। একটা হচ্ছে ন্যূনতম গণতন্ত্র, আর হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্র। উৎকৃষ্ট গণতন্ত্র হচ্ছে যেটা প্রকৃত গণতন্ত্র, যেখানে আপনার শুধুমাত্র 5 বছরে না, প্রত্যেকটা সময়ে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব থাকবে। এবং এই ইচ্ছার প্রতিনিধিত্ব করা যায় কিভাবে? সেটা হচ্ছে যারা নির্বাচনে দাঁড়াবে, ভালো মানুষ যেন নির্বাচনে দাঁড়াতে পারে, যদি সে খারাপ কিছু করে তাহলে যাতে রিকল করতে পারে তাকে। পার্লামেন্টে যেমন এমন একটা ব্যবস্থা থাকে, প্রত্যেকটা এমপি পার্লামেন্টারি কমিটির মাধ্যমে হোক অথবা যে কোনো প্রক্রিয়াতে হোক, শাসন কার্যে যেন তার অংশগ্রহণ থাকে, যেন বিচার বিভাগের স্বাধীনতা থাকে, যেন দুর্নীতি দমন কমিশন সরকারের পক্ষের কমিশনে পরিণত না হয়, যেন রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান ফাংশন করে, যেন প্রধানমন্ত্রীর হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত না থাকে, যেন সংসদে নিজের দলের বিপক্ষে ভোট দেওয়া যায়। এই সমস্ত কিছু আমরা সবাই জানি। যেন আপনি ইলেক্টেড হয়ে 89 দিন অনুপস্থিত না থাকলে কোনো সমস্যা নাই। বাংলাদেশের সংবিধানে 89 কার্য দিবস পরপর 89 কার্য দিবস উপস্থিত থাকলে সমস্যা নাই, 90তম দিনে আপনার সংসদ সদস্য চলে যাবে। তো এটা তো একটা ফালতু সিস্টেম। তো এই ধরনের সিস্টেম যেন না থাকে, উৎকৃষ্ট গণতন্ত্র, উৎকৃষ্ট যদি গণতন্ত্র আমরা চাই তাহলে আমাদের কিছু সংস্কার করতে হবে।
এখন এই যে হাজার হাজার মানুষ প্রাণ দিল, জীবন বিপন্ন হলো, অঙ্গহানি হলো, তারা কি নিকৃষ্ট গণতন্ত্র বা ন্যূনতম গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে? তারা দিয়েছে উৎকৃষ্ট গণতন্ত্রের জন্য। কাজেই আমাদের শুধু নির্বাচন করলে চলবে না, আমাদেরকে এই জিনিসগুলো ইনশিওর করতে হবে বাংলাদেশে যেন বিচার বিভাগ স্বাধীন থাকে, বাংলাদেশে যেন বিরোধী দল সংসদে রোল রাখতে পারে, প্রধানমন্ত্রী যেন ফ্যাসিস্ট হয়ে না যেতে পারে, ইতিহাস চর্চায় যেন মালিকানা কারণ না আসে, এক ব্যক্তিকে যেন নবী আউলিয়া না বানিয়ে ফেলা হয়, যেন অতীত চর্চা না হয়, সমুখোমুখি যেন একটা অভিযাত্রা থাকে। এই সমস্ত জিনিস আমরা সবাই জানি আমাদের কি করতে হবে। এইটা আমরা রাজনৈতিক দলের উপর দিনের পর দিন ভরসা রেখেছি, তারা তো করে নাই তো তারা। কাজেই জনগণের পক্ষ থেকে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করতে হলে কিছু সংস্কার আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তার আগে যদি শুধু নির্বাচন হয়ে যায়, তাহলে আমার মনে হয় না শুধু একটা ওই নিকৃষ্ট গণতন্ত্রের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, এটা বিশ্বাস করি না। এখন সমস্যা হচ্ছে এই গণতন্ত্রের অভিযাত্রার ক্ষেত্রে আমাদের বাধা কি? অনেক বাধা তো আছে, ফ্যাসিস্টরা বিভিন্নভাবে বাধা দেবে, সেটা আমি জানি, সেটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে একটু সমস্যা আছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। একটা হলো আমাদের একটু ধৈর্যের অভাব আছে। আমি ফাহাম আব্দুল সালামের একটা অসাধারণ স্ট্যাটাস দেখলাম। তার স্ট্যাটাসে সে লিখেছে, দুঃসময়ে আমরা বছরের পর বছর অপেক্ষা করি, ধৈর্য ধরি। 16টা বছর এই দেশের 90% মানুষ ধৈর্য ধরে বসেছিল, কারোর মধ্যে যন্ত্রণা দেখি নাই, অনেকের মধ্যেই দেখি নাই। একটা বিবৃতি কালেক্ট করতে গেলে ভিক্ষা করার মতো করে রিকোয়েস্ট করতে হতো। 2024 সনের ইলেকশন পর বিবৃতি দেওয়ার জন্য লোক পাচ্ছিলাম না, ফোনই ধরতো না আপনার। কিছু মানুষ উধাও হয়ে গেছিল, আমার ফোন কেউ ধরতো না কিছু মানুষ, এই আমাদের বিবৃতি দাতাদের মধ্যে। তো তখন এত ধৈর্য ছিল আমাদের, এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে বছরের পর বছর আমরা ধৈর্য ধরে অপেক্ষা করলাম। এখন আমাদের একটু ধৈর্যটা একটু রাখতে হবে।